এত টাকা নিয়ে তুই কী করবি, দাদাকে তুই টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আমি বললাম তুমি তো আমাকে বলে নিয়ে আসলে বাড়ি থেকে টিকিটটা ভাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, চল, এখানে এসে তুমি উল্টো কথা বলছো। তখন নির্মল ঘোষ সোপার তলার থেকে বন্দুক বের করে আমার মাথায় ঠাকা, আর আরও যে তিনজন ছিল ওরাও আমাকে মারধর করে। অ্যাকচুয়ালি ও দালাল, মেয়ে ছেলেরও সাপ্লাই করতো। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি সুশান্ত সরকার যে দালাল। হ্যাঁ, মানে বারের ব্যবসা তো করতো, তার পাশাপাশি বাইরের, ঠিক আছে, মানে আপনার বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদেরকে, ঠিক আছে, বড় বড় রাজনীতির নেতাদেরকে মেয়ে ছেলে সাপ্লাই করে। আমাকে হুমকি দেয়, যদি থানায় যাস তোকে মেরে দেবো। আর এর মাঝখানে কি হয়েছিল, যখন ওই বন্দুক ঠেকায় তখন আমি চিৎকার করতে থাকি, তো ওই তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরে। আননোন নাম্বার থেকে অনেক ফোন আসতো, তো ভয়ে ফোন ধরতে চাইতাম না, তাও ধরতাম, ফোন উল্টোপাল্টা সব বলতো। আমি ভয়ে কেস তুলে নিতে বলেছিলাম তখন, সেই মুহূর্তে। দীর্ঘ 15 বছরের তৃণমূলের শাসনে আপনারা একাধিক ধরনের চোর দেখেছেন, কয়লা, বালি, গরু, ফাইল, নানা ধরনের চোর। কিন্তু একজন সাধারণ মধ্যবিত্ত গাড়ি চালকের 1 কোটি টাকা জেতা একটা লটারির টিকিট ডাকাতি করে নিয়েছে একজন বিধায়ক, এ ঘটনা প্রথমবার। কার কথা বলছি? ত্রিবেণীর একজন সাধারণ মধ্যবিত্ত গাড়ি চালক পার্থ সরকার, যে 9/11/2024 সালে একটি লটারির টিকিট ভাঙানোর জন্য আসেন তৎকালীন সময়ের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের কাছে, আর তার কাছ থেকেই সেই লটারির টিকিটটি বলপূর্বকভাবে ছিনিয়ে নেয় সেই নির্মল ঘোষ এবং তার ছেলে এবং তাদের সাঙ্গপাঙ্গ। সরাসরি কথা বলবো সেই পার্থ সরকারের সাথে। দাদা, ঠিক আপনার সাথে কি হয়েছিল? মুড়াগাছা মোড়ে ওএসএস 16 একটা বার আছে, ওই বারের মালিকের গাড়ি চালাতাম আমি। 9/11/2024 সালে আমি একটা ডিয়ার লটারি 1 কোটি টাকা লটারি পাই, প্রথম পুরস্কার পাই 1 কোটি টাকা। তো কোনো কারণে মালিক খবরটা জানতে পারে, আমাকে ডাকে, ফ্ল্যাটে চলে আয়। তখন আমি ওনার ফ্ল্যাটে যাই, যে দেখি উনি ওনার ভাই আমার মালিকের নাম হচ্ছে সুশান্ত সরকার, আর ওনার ভাইয়ের নাম হচ্ছে প্রশান্ত সরকার। দেখি ওনার দুজন ফ্ল্যাটে রয়েছে। তারপর আমি যাওয়াতে আমাকে বললো, পার্থ 1 কোটি টাকা তো লটারিটা পেয়েছিস, চ টিকিটটা তো ভাঙাবি, ক্যাশ করাতে হবে, চ তাহলে। বলছি কোথায়? বলে টিকিটটা ক্যাশ করাতে হবে, চ দাদার কাছে চল। তখন আমি ওনার সঙ্গে রীতিমতো আমি যাই, হয়তো কোনো এজেন্সির কাছে যাবে, লটারি এজেন্সি, সেই হিসেবে আমি যাই। যাওয়াতে তারপরে আপনার আমাকে দেখলাম সাইটিং বাজারে ঢোকালো উনি, বললাম নির্মল ঘোষের বাড়ি। আমি দাদা এটা তো এমএলএর বাড়ি। বলছি চল না, অসুবিধা নেই, চল না, আমি আছি তো। নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখছি আমি ওনার ঘরে ঢোকালো, ঘরে ঢুকে দেখি নির্মল ঘোষ আর তীর্থঙ্কর ঘোষ বসে আছে, আর কাউন্সিলর গোবিন্দ বসে আছে, মনা বসে আছে, মানে মিঠুন চক্রবর্তী, মনা, আর এদিকে আপনার ছোটকা সুবীর কর্মকার বসে আছে, এদিকে তীর্থঙ্কর ঘোষ আর নির্মল ঘোষ বসে রয়েছে। চিত্তঙ্কর ছেলে? হ্যাঁ, নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ বসে রয়েছে। তো আমাকে আমার মালিক বলছে, পার্থ এত টাকা নিয়ে তুই কী করবি, দাদাকে তুই টিকিটটা দিয়ে দে। আমি বললাম দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আমি বললাম তুমি তো আমাকে বলে নিয়ে আসলে বাড়ি থেকে টিকিটটা ভাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, চল, এখানে এসে তুমি উল্টো কথা বলছো, আমি টিকিট দেবো না, ঠিক আছে, আমি টিকিট দেবো না। যখন আমি না করেছি তখনই আমাকে সপাটে এক চর, আমাকে চর মারাতে, আর সুশান্তর ভাই প্রশান্ত আমার পেটে বুকে ঘুষি মারা শুরু করে। ওই মারা শুরু করাতেই তখন নির্মল ঘোষ সোপার তলার থেকে বন্দুক বের করে আমার মাথায় ঠাকা, আর আরও যে তিনজন ছিল ওরাও আমাকে মারধর করে, সুবীর কর্মকার, মিঠুন চক্রবর্তী আর গোবিন্দদা কাউন্সিলর, ওরা মার শুরু করে। তখন আমি মাটিতে পড়ে যায়, উঠে আবার মারে আমাকে। তখন গোবিন্দ পকেট থেকে মানিব্যাগটা বের করে চেক করতে থাকে, আর সুশান্ত দিক দিয়ে পকেটে হাত ঢুকিয়ে চেক করতে থাকে নেই। আর নির্মল ঘোষ তখন হাতাহাতিতে আমার জামার বোতামটা ছিঁড়ে যায়। নির্মল ঘোষ পকেটে হাত ঢুকিয়ে দেখে কি একটা কাগজের মতন আছে, তখন ভেতরের পকেটটায় হাত ঢোকায়, টিকিটটা বের করে নেয়, বের করে নিয়ে বলে যে এই টিকিটটা নাকি দেখতো। তখন ওরা টিকিট দেখায় ব্যস্ত, বলে হ্যাঁ এই টিকিট দেখায় ব্যস্ত হয়ে যায়। তখন আমাকে বের করে দেয় ঘর থেকে, আমাকে হুমকি দেয়, যদি থানায় যাস তোকে মেরে দেবো। আর এর মাঝখানে কি হয়েছিল, যখন ওই বন্দুক ঠেকায় তখন আমি চিৎকার করতে থাকি, তো ওই তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরে, নির্মল ঘোষের ছেলে? নির্মল ঘোষের ছেলে গলা টিপে ধরে, আমি চিৎকার করতে থাকি বাঁচাও বাঁচাও বলে। তীর্থঙ্কর ঘোষ আমাকে বলছে তোকে জানে মেরে দেবো, তোর লাশ গায়েব করে দেয়, তোর লাশ রেল লাইনে ফেলে দেবো, আমাকে বলে। ভালো কথা। তারপরে আমি বললাম চিৎকার করছি আমি, তখন ও আমাকে মারলো, মারার পর টিকিটটা তখন নিয়ে নিল, নেওয়ার পর তারপর আমাকে বের করে দেয়। আমি চলে আসার পর আমি আমার পিজিতে আসার পর তারপরে সকালবেলা আমি আমার বউকে ফোন করি,
যে এই ঘটনা। ও বলছে তুমি যদি বাঁচতে যাও তুমি ওখান থেকে চলে এসো, নাহলে তোমাকে মেরে দেবে। ঠিক আছে, জীবন থাকলে এরকম অনেক টাকা তুমি পাবে। ওখান থেকে চলে আসি, আসার পর দুদিন খুব আতঙ্কে ছিলাম বাড়িতে, দুদিন আতঙ্কে ছিলাম। তারপরে 3 দিনের দিন পাড়ার লোকজনকে জানাই ঘটনাটা। পাড়ার লোকজন সেরকমভাবে কেউ কেউ সহযোগিতা করেছিল? সহযোগিতা করেনি। একজন ওখানে যেহেতু শাসক দল আর এমএলএ, ওনার ছেলে ভাইস চেয়ারম্যান, ঠিক আছে, সেই হিসাবে সেইভাবে কেউ এগিয়ে যায়নি। কারণ আমরা খুবই গরিব মানুষ, খুবই একদম নিম্ন মধ্যবিত্তর আমরা, সেইভাবে এর জন্য কেউ যায়নি। আর আমার সেরকম তো পরিচিত সেরকম কেউ ছিলও না। সেই ক্ষেত্রে এবার কী হয়, একজন বলে যে তাহলে এটাকে কেস করি। তো আমাদের মগরা থানায় যাওয়া হয়, মগরা থানার থেকে নেয়নি, বলছে কোথাকার ঘটনা, সোদপুরের ঘটনা, কোন থানা, খড়দা থানা, ওখানে গিয়ে তোমাকে করতে হবে। রীতিমতো খড়দা থানায় যাই, যে যখন ওদের নামে কমপ্লেন করি, নেয় না। ঠিক আছে, জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, শাসক দলের ব্যাপার, ঠিক আছে। তখন তো শুধু তাহলে ওই সময় সুশান্তর নামেই কমপ্লেনটা করা হয়েছিল। ঠিক আছে, তো কমপ্লেন করে যখন বাড়ি আসি, কেস করে বাড়ি আসি, তখন বিভিন্ন হুমকি আসে আমার ফোনে। তো আমি একদিন ফোন বন্ধ রেখেছিলাম, তো ওর ফোনেও হুমকি আসে। আপনার স্ত্রী? আমার, হ্যাঁ, আমার এটা স্ত্রী, আমার বউ হয়। ওর ফোনে হুমকি আসে বিভিন্ন, তো ও ভয় পেয়ে যায়। তারপর কিছুদিন পর যে কেসটা আমরা তুলে নিই। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ঠিক আছে, ভয় আউট ভরসাহীন, সেই হিসাবে দেখছি অনেকেই বিচার পাচ্ছে। ঠিক আছে, সেই হিসাবে আমরাও একটুখানি বিচারের আশায় নতুন করে, হ্যাঁ, মুখ খোলা হয়েছে, নতুন করে কেস ওপেন হয়েছে। পুলিশের যথেষ্ট পুলিশের তৎপরতা গ্রহণ করেছে, কাজ করেছে। ঠিক আছে। আচ্ছা আমরা আচ্ছা, এই তীর্থঙ্কর ঘোষ, যিনি এই নির্মল ঘোষের ছেলে, ইনি তো অ্যারেস্ট হয়েছেন, কিন্তু এখনো নির্মল ঘোষ অ্যারেস্ট হচ্ছে না কেন? কি মনে হয় এখনো সেই পুলিশের আগের মতো একই রূপ রয়ে গেছে? পুলিশের উপরে পুরোপুরি ভরসা আছে। ঠিক আছে, 4 জন বাকি আছে, 3 জন যখন অ্যারেস্ট হয়েছে, 4 জন যেখানেই থাক পুলিশ ঠিক খুঁজে বের করে অ্যারেস্ট করবে, এটা প্রশাসনের উপরে ভরসা আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, ঠিক আছে, মানে এরা যেন, দোষীরা যেন শাস্তি পায়, আমি যেন আমার বিচার পাই, আমি যেন আমার টাকা ফেরত পাই, আমি যেন বিচার পাই, আমি যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি যেন আমার বিচার পাই। আচ্ছা, 9/11/2024 মানে নভেম্বর মাসের 9 তারিখ, 9 আগস্ট মানে 9/8/2024 এত বড় একটা আর্জিকর ঘটনা ঘটেছে, যেখানে ওই নির্মল ঘোষ তার সাঙ্গপাঙ্গদের নাম এসেছে। তারপরে 3 মাসের মধ্যে আপনি টিকিটও ভাঙাতে গেলেন সেই একই ব্যক্তির কাছে। কি ভেবে গেছিলেন 3 মাস? না, সেটা তো আমি জানি না যে ওনার কাছে নিয়ে গেছি। আমার মালিক সুশান্ত সরকার আমাকে বলল যে দাদার কাছে চল, ঠিক আছে, দাদা ব্যবস্থা করে দে, দাদার কাছে চল। ঠিক আছে, আমি ভাবলাম হয়তো কোনো এজেন্সির কাছে যাচ্ছি। তো প্রশান্ত সরকার আমাকে নিয়ে যায় এমএলএর বাড়িতে। তখন তো আমি বুঝতে পারিনি, যখন আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল, তারপরে যখন আমার উপরে এরা বিভিন্ন অত্যাচার শুরু করলো, তখন আমি তো বুঝতে পারিনি যে ওনার বাড়িতে নিয়ে যাবে। তা আমি কি যেতাম? কখনোই যেতাম না। ঠিক আছে। আচ্ছা, এই যে সুশান্ত সরকারের কথা বলছেন, একজন বার মালিক, তার সাথে কিভাবে এই নির্মল ঘোষের কি ধরনের লেনদেন ছিল, এই ধরনের সম্পর্ক কি ধরনের? দেখুন, আপনি তো 3 বছরের ড্রাইভারি চালক হিসেবে কাজ করেছেন এই সুশান্ত সরকারের কাছে। সুশান্ত সরকার অ্যাকচুয়ালি বারের পাশাপাশি না, অ্যাকচুয়ালি ওর দালাল, মেয়ে ছেলেরও সাপ্লাই করতো। আচ্ছা হ্যাঁ, ও অ্যাকচুয়ালি সুশান্ত সরকার হচ্ছে দালাল। আচ্ছা। হ্যাঁ, মানে বারের ব্যবসা তো করতো, তার পাশাপাশি বাইরের, ঠিক আছে, মানে আপনার বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদেরকে, ঠিক আছে, বড় বড় রাজনীতির নেতাদেরকে মেয়ে ছেলে সাপ্লাই করতো। আচ্ছা হ্যাঁ, মোটা মোটা টাকা, ঠিক আছে, নিজের গাড়ি চালিয়ে নিজেও নিয়ে যেত। আচ্ছা। ঠিক আছে, আর যেহেতু আমি বাড়ির ফ্যামিলির ছিলাম, হ্যাঁ, সেসব জায়গায় আমাকে ইনভলভ করতো না, আমি সবই দেখতাম। গাড়িতে বসাতো, নিজে গাড়ি চালিয়ে নিয়ে যেত। যেহেতু আমি বৌদিকে যদি বলে দিই, ঠিক আছে, এসব ব্যাপারে আমাকে ইনভলভ করতো না। ফোনে কথা বলা সবই আমি জানতাম। ঠিক আছে, সুশান্ত সরকার অ্যাকচুয়ালি দালাল, বড় মাপের দালাল। আচ্ছা। হ্যাঁ, বড় বড় রাজনীতি নেতাদেরকে ও সাপ্লাই করতো, বড় বড় ব্যবসাদারকে সাপ্লাই করতো। এটাই ওর মেন কাজ। আচ্ছা, আর কে কে ছিল এই ঘটনাচক্রের মধ্যে? সুশান্ত ঘোষ, সুশান্ত সরকার, নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, আর কে কে ছিল? আর কাউন্সিলর গোবিন্দ দাস, সুবীর কর্মকার, আর এদিকে মিঠুন চক্রবর্তী। কি মনে হয় এখন আপনি আইনি কি পদক্ষেপ নিয়েছেন? আপনার কি রয়েছে, আইনি পর্যালোচনা কি রয়েছে এরপরে? এরপরে যেমন কোর্টে বিচার উঠেছে, ঠিক আছে, কোর্টের মতন সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, আমি চাইবো যেন, অনুরোধ করে বলবো যেন দোষীরা শাস্তি পায়, আর আমি যেন আমার সঠিক বিচার পাই, আমি যেন আমার পয়সা ফেরত পাই।
কেননা আমি আমি একদম সরাসরি আপনার কথা শুনলে আমি সরাসরি কথা বলবো দিদির সাথে। দিদি, আপনি তো, আপনাকেও তো বলছে আপনার স্বামী যে আপনাকেও ফোন করা হয়েছে, আপনার ওপর কি ধরনের অবস্থা গেছে সেই সময়কালে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে? আননোন নাম্বার থেকে অনেক ফোন আসতো, তো ভয়ে ফোন ধরতে চাইতাম না, তাও ধরতাম। ফোন উল্টোপাল্টা সব বলতো, আমি ভয়ে কেস তুলে নিতে বলেছিলাম তখন। সেই মুহূর্তে সেই মুহূর্তে 15-16 দিন পর কেস তুলে নেওয়া হয়েছিল। কারণ ভয়ে আমরা তখন আমরা সাধারণ মানুষ, কি করে আমরা কেসটা চালাবো। কি বলতো, ফোন করে কি বলতো? ফোন করে বলতো কেসটা তুলে নিতে বলো, নাহলে মানে খুনের হুমকি দিত। হ্যাঁ, তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত, মানে ছেলে মেয়ের ওপর অত্যাচার, মানে মেয়ে আছে আমার একটা, মেয়ের যদি কোনো ক্ষতি হয় এই জন্য আমি তুলে নিয়েছিলাম। মানে এই ধরনের থ্রেট চলতো? হ্যাঁ, এই ধরনের থ্রেট চলতো। আচ্ছা দাদা, এই এত তো ঘটনা ঘটেছে, কি মনে হয় যে বিজেপির শাসনে রাজ্যে তো পালাবদল হয়েছে, আপনি মুখ খোলার সাহস জুগিয়েছেন, তা কি মনে হয় যে এই বিজেপির শাসনে কি আপনার এই সুবিচার পাবেন? অবশ্যই অবশ্যই আমি আশাবাদী। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বারবার একটাই আমি হাত জোড় করে অনুরোধ করব, হ্যাঁ, আমি যেন আমার বিচার পাই, দোষীরা যেন শাস্তি পায়। আপনি শুনলেন, আপনারা শুনলেন সরাসরি কথা যে কি চলতো এই তৃণমূলের 15 বছরের শাসনে, যেখান থেকে একজন বার মালিকের সঙ্গে বিধায়কের কি লেনদেন থাকতো, বার মালিক ঠিক কি কাজের সঙ্গে যুক্ত, সকল বিষয়ে তদন্ত হবে। আমরাও সঙ্গে থাকবো, আপনারাও থাকুন দ্য প্যাম্পলেট বাংলার। ধন্যবাদ।